দেখো, প্রথমত আমরা দিল্লি সুলতানেট পিরিয়ডের টোটাল টাইম টেনিওরটা বলছি, যেখানে 1206 থেকে 1526 অব্দি, যেখানে মোহাম্মদ ঘুরির একটা টেরিটরি হচ্ছে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে জায়গাটা পেয়েছিল, তার একজন স্লেভ যার নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবক। তোমরা জানো যে কুতুবউদ্দিন আইবক দ্য ফাউন্ডার অফ দিল্লি সুলতানেট পিরিয়ড, এবং ইনি ছিলেন একজন দাস। কার? মোহাম্মদ ঘুরির একজন দাস। মোহাম্মদ ঘুরি মারা যাওয়ার পর তিনি ইন্ডিয়ান যে সাবকন্টিনেন্টের টেরিটরিটা তিনি পেয়েছিলেন কুতুবউদ্দিন আইবক। এই 1206 থেকে 1210 এই সময়কালটা কুতুবউদ্দিন আইবক তিনি ছিলেন। আমরা জানি কুতুবউদ্দিন আইবকের কয়েকটা ইম্পর্টেন্ট ঘটনা আমি তোমাদেরকে বলে রাখি। কুতুবউদ্দিন আইবক খুব ভালো একজন প্যাট্রন অফ লার্নিং ছিলেন। বিভিন্ন শিক্ষা দীক্ষার বিভিন্ন জনকে তিনি পৃষ্ঠপোষকতা করতেন। তাদের মধ্যে একজন ছিলেন মিনাজুল সিরাজ হাসান নিজামি। লিখে রাখবে কয়েকজনের নাম তিনি প্যাট্রোনাইজ করছেন, যার নাম ছিল হাসান নিজামি। হাসান নিজামি, হাসান নিজামি, হাসান নিজামির লেখা একটা বই আছে। আরেকজনের নাম বলবো, যার নাম হচ্ছে ফাকুর উদ্দিন, ফাকার উদ্দিন, ফাকার উদ্দিন, ফাকার উদ্দিন এবং হাসান নিজামি। এই দুজনের নাম তিনি কি এদেরকে পৃষ্ঠপোষকতা করছেন। এই কুতুবউদ্দিন আইবক হচ্ছে দ্য ফাউন্ডার অফ দিল্লি সুলতানেট। দিল্লি সুলতানেটের স্লেভ ডাইনাস্টি, তিনি ছিলেন স্লেভ অফ মোহাম্মদ ঘুরি, তার জন্য এই ডাইনাস্টিটাকে ডাইনাস্টি বলা হয়। এই কুতুবউদ্দিন আইবক আরো কিছু সিস্টেম, দুটো মক্স বানিয়েছিলেন। আর কি মনে রাখতে হবে, ওনাকে একটা উপাধি দেওয়া হয়েছিল, যেটা উপাধিটা টাইটেল লিখে রাখবে লাখ বক্স। লাখ বক্স একটা টাইটেল দিয়েছিল, লাখ বক্স। এই লাখ বক্স বা গিভার অফ লাক্স, তিনি অনেক দান ধান করতেন, সেই জন্য লাখ বক্স বলা হতো। এবং এনার সময় একটা ইম্পর্টেন্ট ঘটনা, যেটা হচ্ছে কুতুব মিনার। কুতুব মিনারের কাজ তৈরি হয়েছিল। এই কুতুব মিনারের গল্প তোমরা জানো, যে কুতুব মিনার এই নামটা, কুতুব নামটা এসেছে একজন সুফি সেন্ট, যার নাম ছিল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। মানে কুতুব, কুতুব নামটা কিন্তু এই কুতুবউদ্দিন আইবক থেকে নয়, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তো এই নাম থেকে, এই সুফি সেন্টের নাম থেকে এটা এসেছে। তাহলে দুজনের নাম বলছিলাম, হাসান নিজামি আর ফাকার উদ্দিন। এই দুজনকে তিনি পৃষ্ঠপোষকতা করেছিলেন। হাসান নিজামির লেখা একটা বইয়ের নাম লিখবে তাজুল মাসির। তাজ উল মাসির, তাজুল মাসির, তাজুল মাসির বলে একটা বই আছে, যে বইটা হাসান নিজামী লিখে গেছেন। এছাড়াও তারিক ই মুবারক শাহী, তারিক ই মুবারক শাহী, বাংলাতে লিখতে পারো তারিক ই মুবারক শাহী, মুবারক শাহী, তারিক ই মুবারক শাহী। ঠিক আছে, তারিক ই মুবারক শাহী ফাকর উদ্দিনের লেখা, আর হাসান নিজামের লেখা তাজুল মাসির। এই বইগুলো, এদেরকে প্যাট্রোনাইজ করেছিলেন হাসান নিজামী ফাকরুদ্দিনকে কুতুবউদ্দিন আইবক। এই কুতুবউদ্দিন আইবক একজন খুব মানে তোমার শিক্ষা দীক্ষার দিকে খুব নজর দিতেন। তিনি প্রথম যে আরেকটা কাজ করেছিলেন, তিনি ক্যাপিটাল ট্রান্সফার করেছিলেন। কোথায়? ক্যাপিটাল ট্রান্সফার করেছিলেন লাহোর। পরবর্তী ক্ষেত্রে ইলতুৎমিশ এসে আবার ক্যাপিটাল ট্রান্সফার করবে লাহোর টু বোদায়ন, বোদায়ন থেকে দিল্লি। ঠিক আছে, তো ক্যাপিটাল ট্রান্সফার করেছিলেন কোথায়? করেছিলেন লাহোরে। তাহলে কুতুবউদ্দিন আইবক একজন প্যাট্রোনাইজ করেছিলেন দুজন রাইটারকে, তাদের নাম বললাম। তিনি কি টাইটেল নিয়েছিলেন? লাখ বক্স, বা ওনাকে বলা হতো গিভার অফ লাক্স, গিভার অফ লাক্স, বা তিনি দেন ধান খুব করতেন। ঠিক আছে, কুতুব মিনার তিনি প্রতিষ্ঠা করেছিলেন, মানে কাজ শুরু করেছিলেন, এটা মনে রাখতে হবে। কুতুব মিনারের কাজ তিনি শুরু করেছিলেন। তিনি এরপর দুটো জিনিস লিখবো। তিনি একটি জৈন টেম্পল, দিল্লিতে একটি জৈন টেম্পল ভেঙে একটা মস্ক বানিয়েছিলেন, যে মস্কটার নাম কি? পড়নি, কোয়াতুল ইসলাম, কোয়াতুল ইসলাম, কোয়াতুল ইসলাম মস্ক। এই মস্ক বা মসজিদ, এই কোয়াতুল ইসলাম মস্কটা কোথায় বানিয়েছিলেন? দিল্লিতে বানিয়েছিলেন। এখানে একটা জৈন টেম্পল ছিল, সেই জৈন টেম্পলটাকে ভেঙে এই মস্কটা বানিয়েছিলেন, যে মস্কটার নাম বললাম কোয়াতুল ইসলাম মস্ক। আরেকটা হচ্ছে আড়াই দিন কা ঝোপড়া, আড়াই দিন কা ঝোপড়া, বাংলা লিখতে পারো আড়াই দিন কা ঝোপড়া। এই আড়াই দিন কা ঝোপড়া, এটাও একটা মস্ক, এটাও তিনি বানিয়েছিলেন কুতুবউদ্দিন আইবক। এবং ফার্স্ট মস্ক অফ ইন্ডিয়া কাউন্টে ধরা হয় কোয়াতুল ইসলাম মস্কটাকে ব্র্যাকেটে লিখে রাখবে, ফার্স্ট মস্ক ইন ইন্ডিয়া। মস্ক মানে মসজিদ, ফার্স্ট মস্ক ইন ইন্ডিয়া, এটা হচ্ছে কুতুবউদ্দিন আইবক যেটা তৈরি করেছিলেন, কোয়াতুল ইসলাম মস্ক, যেটা বানিয়েছিলেন দিল্লিতে বানিয়েছিলেন।
তাহলে কুতুব মিনারের কুতুব কথাটা কোথা থেকে এসেছে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একজন সুফি সেন্ট ছিলেন এবং তার নাম থেকে এই কুতুব মিনার নামটা করা হয়েছে। এবং কুতুব মিনার হচ্ছে একটা টলেস্ট স্টোন টাওয়ার, ভারতের সব থেকে বড় লম্বা একটা স্টোন টাওয়ার, পাথরের বিল্ডিং, যেটাকে বলা হচ্ছে কুতুব মিনার। এই কুতুব মিনারের স্টার্টিংটা, শুরুটা, নিচটা, এই কাজটা করেছিল কুতুবউদ্দিন আইবক। এবং ভারতে তিনি যখন মারা যান তার আগে একটা নতুন খেলা চালু করেছিলেন ভারতে, যে খেলাটা বলবে পোলো খেলা, পোলো। তাহলে তুর্কিরা প্রথম ভারতে পোলো খেলা চালু করেছিল, লিখে রাখবে, তুর্কিরা প্রথম ভারতে পোলো খেলা চালু করেছিল, পোলো, POLO। কোয়েশ্চেন আছে পোলো খেলা কারা চালু করেছিল? তাহলে তুর্কিরা প্রথম, মনে রাখবে, এরা ছিল ইলবারি, ইলবারি তুর্ক। এরা ছিল অরিজিনাল জাতি তুর্কিজ মুসলমান, এবং এরা প্রথম এখানে এসে তুর্কিরা পোলো খেলা চালু করেছিল। এবং তিনি এই যে ঘটনাগুলো বললাম, এইগুলো মনে রাখলেই হবে। এই ডাইনাস্টিটার আরেকটা নাম আছে, যে ডাইনাস্টিটাকে বলা হয় মামলুক ডাইনাস্টি, MAMLUK, মামলুক ডাইনাস্টি। এটা ইলবারি তুর্ক ডাইনাস্টিও বলা হয়, কিন্তু কুতুবউদ্দিন আইবক ছাড়া বাকিরা সবাই ইলবারি তুর্কি ছিল, কিন্তু কুতুবউদ্দিন আইবক তুর্ক মানে ইলবারি ট্রাইব ছিল না। বোঝা গেছে? এরা প্রত্যেকে তুর্কিজ মুসলমান, কিন্তু কুতুবউদ্দিন আইবক বাদ দিয়ে বাকিরা সবাই ছিল, ইলতুৎমিশ বলো, বাকিরা সবাই ছিল। তো এই ঘটনা বললাম কুতুবউদ্দিন আইবক থেকে কি মনে রাখতে হবে? তিনি কি টাইটেল নিয়েছিলেন? লাক বক্স বা গিভার অফ লাক বলা হতো। তিনি অনেক দান করতেন মানুষজনকে, প্রজা হইতেছে একজন রুলার ছিল। তিনি শিক্ষা দীক্ষায় খুব গুরুত্ব দিতেন। তার জন্য দুজনের নাম বললাম, হাসান নিজামি, আরেকজনের নাম কি বললাম? ফাকরুদ্দিন। ফাকরুদ্দিনের লেখা বইটির নাম কি? তারিখি মুবারক শাহী, তাই তো? আরেকজনের হচ্ছে হাসান নিজামের লেখা বইটির নাম কি? তাজুল মাসির। এই বইগুলো পরীক্ষা আসে, ভাবো না যে এত কঠিন নামগুলো আসে না। তাজুল মাসির হচ্ছে হাসান নিজামের লেখা বই। ইম্পর্টেন্ট আর কি বললাম? ক্যাপিটাল ট্রান্সফার করেছিল লাহোরে, এবং একটা দুটো মস্ক বানিয়েছিল। ভারতের প্রথম মস্ক ওয়াতুল ইসলাম, একটা জৈনিস টেম্পলকে ভেঙে, এবং সেকেন্ড যে মস্কটা তৈরি করেছিল যেটা হচ্ছে আজমেরে বাড়ি ছিল আড়াই দিনিকা ঝোপড়া। ঠিক আছে? আর এখান থেকে সেরকম কিছু নেই। এরপর ইলতুৎমিশকে নিয়ে বলবো, দেখো পরপর পয়েন্ট গুলো বলে যাচ্ছি, একবার মিলিয়ে নেবে যাদের লেখা আছে, আর যাদের পড়া নতুন আছে লিখবে পয়েন্ট গুলো পরপর। ইলতুৎমিশ, ইলতুৎমিশ হচ্ছে অ্যাকচুয়াল ফাউন্ডার অফ দ্য স্লেভ ডাইনাস্টি। স্লেভ ডাইনাস্টির অ্যাকচুয়াল ফাউন্ডার কে ইলতুৎমিশ কে বলা হয়, এবং ইলতুৎমিশ, ইলতুৎমিশ কে বলা হয় স্লেভ অফ দ্য স্লেভ, স্লেভ অফ দ্য স্লেভ। কেন বলা হয় স্লেভ অফ দ্য স্লেভ? ইজ দ্য স্লেভ অফ মোহাম্মদ ঘুরি, এই হি ইজ দ্য স্লেভ অফ কুতুবউদ্দিন আইবক, এন্ড কুতুবউদ্দিন আইবক অলসো দ্য স্লেভ অফ মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিন আইবককে স্লেভ হিসাবে নিয়োগ করেছিলেন, এবং ইলতুৎমিশকে কেউ করলো এই কুতুবউদ্দিন আইবক। এই কুতুবউদ্দিন আইবক ইলতুৎমিশকে একটা কোনো একটা হাটে বা মেলাতে কিনেছিল, ঠিক আছে, কিছু টাকা দিয়ে। তিনি ছিলেন একজন অরফেন বয়, যার সে মা বাবা কেউ থাকেনি। এই অরফেন বয়কে ইলতুৎমিশকে কিনেছিল হাটে, এবং কিনে নিয়ে এসেছিল এবং তাকে স্লেভ বানিয়েছিল। বিভিন্ন দায়িত্ব, বড় হওয়ার পরে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়েছিল। তো ইলতুৎমিশ অ্যাকচুয়ালি রিয়েল ফাউন্ডার বলা হয়, এবং তিনি ছিলেন দ্য ফাউন্ডার অফ এস্টাবলিশ দ্য ফার্স্ট ইলবারি ডাইনাস্টি। তাহলে কি বলবে? এস্টাবলিশড, established ESTD, the first Ilbari dynasty, ILLBARI, first Ilbari dynasty। ঠিক আছে? ফার্স্ট ইলবারি ডাইনাস্টি, ফাউন্ডার বা এস্টাবলিশমেন্ট অফ ফার্স্ট ইলবারি ডাইনাস্টি। ক্যাপিটাল ট্রান্সফার, ক্যাপিটাল ট্রান্সফার লাহোর টু দিল্লি, ক্যাপিটাল ট্রান্সফার লাহোর টু দিল্লি। ক্যাপিটাল ট্রান্সফার করছে লাহোর থেকে দিল্লিতে, ক্যাপিটাল ট্রান্সফার করছে লাহোর থেকে দিল্লিতে। প্রথমে একটা জিনিস লেখো, লাহোর থেকে বাদাউন লেখো প্রথম। লাহোর থেকে, লাহোর থেকে কোথায় করলো? বাদাউন। বাংলা তো লিখতে পারো, লাহোর থেকে বাদাউন 1210 থেকে 14 পর্যন্ত ছিল। তারপর বাদাউন থেকে আবার দিল্লি, বাদাউন থেকে কোথায় গেল? দিল্লিতে। বাদাউন থেকে দিল্লি, বাদাউন থেকে দিল্লিতে ওই 14 থেকে বাকি সময়টা এই দিল্লিতে ক্যাপিটাল ছিল। ঠিক আছে? এবং তার সময় তিনি একটা বিখ্যাত কাজ করেছিলেন, মঙ্গল আক্রমণকে প্রতিরোধ করেছিলেন। বিখ্যাত মঙ্গল রাজা, যার নাম ছিল কি? চেঙ্গিজ খাঁ। এই চেঙ্গিজ খাঁর আক্রমণকে
তিনি প্রতিহত করেছিলেন এবং এই জন্য এনাকে একটা টাইটেল দেওয়া হয়েছিল যেটা বলা হতো সুলতানি আজম। লিখে রাখবে সুলতানি আজম টাইটেল। এটা একটা টাইটেল মঙ্গল আক্রমণের পর তাকে দেওয়া হয়েছিল সুলতানি আজম। যেমন সড়কি আজম তোমরা জানো, যেটা জিটি রোডটাকে ওদের ভাষায় কি বলা হয় সুলতানি আজম। মঙ্গল খা চেঙ্গিস, মঙ্গল রুলার চেঙ্গিস খা সেই সময় ভারতে আক্রমণ করেছিল কার সময়? ইলতুৎমিশের সময়, অ্যাকচুয়াল ফাউন্ডার অফ দা স্লেভ ডাইনাস্টি, দ্য ফার্স্ট এস্টাবলিশমেন্ট অফ ইলবারি ডাইনাস্টি, প্রথম ইলবারি ডাইনাস্টি, ক্যাপিটাল লাহোর টু বদাউন 14তে, তারপর 14 থেকে বাকিতে ক্যাপিটাল ট্রান্সফার হচ্ছে দিল্লিতে। তাহলে প্রথম হচ্ছে লাহোর টু বদাউন এন্ড বদাউন টু দিল্লি। এবং তিনি একজন কবি বা একজন লেখককে প্যাট্রোনাইজ করেছিলেন যার নাম লিখে রাখবে মিনহাজ উল সিরাজ। মিনহাজ উল সিরাজ, মিনহাজ উল সিরাজ, মিনহাজ উল সিরাজ। ইংলিশে লিখবে এরকম ভাবে মিনহাজ উল সিরাজ। মিনহাজ উল সিরাজের লেখা একটা বই লিখে রাখবে তাবাকাতি নাসিরি। মিনহাজ উল সিরাজের লেখা বই তাবাকাতি নাসিরি। এগুলো পড়তে ভালো লাগবে কিছুদিন পরে নামগুলো। তাবাকাতি নাসিরি হ্যাবিট হয়ে যাবে। তাবাকাতি নাসিরি খুব মজা লাগবে এগুলো বলতে। তাবাকাতি নাসিরি, তাবাকাতি নাসিরি এই বইটি কার লেখা? মিনহাজ উল সিরাজ। মিনহাজ উল সিরাজ সমস্ত স্লেভ কিংদের মধ্যে বলছে তিনি ছিলেন গ্রেটেস্ট স্লেভ কিং এবং তিনি আইবকের মানে সন ইন ল হিসাবে পরিচিত। জামাই সন ইন ল, কুতুবউদ্দিন আইবকের সন ইন ল ইলতুৎমিশ। বুঝা গেছে? তাকে স্লেভ হিসাবে কিনে নিয়ে এসেছিল বটে, কিন্তু একে সন ইন ল বানিয়েছিল। বুঝা গেছে? তাহলে সুলতানি আজম টাইটেলটা কখন নিয়েছিল ইলতুৎমিশ? মঙ্গল আক্রমণকে প্রতিহত করার পর। মঙ্গল আক্রমণ কখন করেছিল? ইলতুৎমিশের সময় করেছিল মঙ্গল আক্রমণ। বিখ্যাত মঙ্গল রুলার তোমরা প্রত্যেকেই নাম শুনেছো, চেঙ্গিজ খা। এবং তার রাজসভায় একজন বিখ্যাত কবি যার নাম বললাম মিনহাজুল সিরাজ, যিনি লিখেছিলেন তাবাকাতি নাসিরি, যেটা বইটার নাম হচ্ছে তাবাকাতি নাসিরি। আচ্ছা, তিনি ফাদার অফ টম বিল্ডিং নামে পরিচিত বা স্মৃতিসৌধ। টম মানে কি? স্মৃতিসৌধের জনক বলা হয়। ফাদার অফ টম বিল্ডিং, কি বললাম? ফাদার অফ টম বিল্ডিং, TOMB। ইলতুৎমিশকে কি বলা হয়? ফাদার অফ টম বিল্ডিং। কি কি বানিয়েছিলেন ইলতুৎমিশ? লিখে রাখবে হাউজ, হাউজি শামসি। এগুলো একটু ইংলিশে লেখো, বাংলা খুব চাপ হয়ে যাবে। হাউজি শামসি, হাউজি শামসি। হাউজি শামসি কোথায় বানিয়েছিল? এটা হচ্ছে মেহেরুলি পিলার, যেটা আছে না, তোমাদেরকে আমি আগের ক্লাসে বলেছি মেহেরুলি পিলার। এই যে তোমাদের আরেকবার বলে দিচ্ছি, এটা ধরো একটা চারদিকে এখানে কুতুব মিনার আছে, কুতুব মিনারে ঢোকার জন্য একটা গেট আছে যেটাকে বলা হচ্ছে আলাই দরওয়াজা। পরে কে বানিয়েছিল? আলাই দরওয়াজা বানিয়েছিল আলাউদ্দিন খলজি। এটা কুতুব মিনারটা শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ এসে শেষ করলো। এবং শেষের পিছনের দিকে একটা আমি বলেছিলাম আয়রন পিলার আছে, যেটার নাম হচ্ছে মেহেরুলি পিলার ইনস্ক্রিপশন। এই মেহেরুলি পিলার ইনস্ক্রিপশনটা কোন রাজাকে নিয়ে লেখা আছে? কোন রাজাকে নিয়ে এটা বানানো হয়েছিল? এটা আগে বানানো হয়েছে কুতুব মিনারের আগে, দ্বিতীয় চন্দ্রগুপ্তকে নিয়ে লেখা আছে। মেহেরুলি পিলার, এটা বললাম সব থেকে বড় টলেস্ট একটা টাওয়ার, সেটা হচ্ছে ইস্পাত বা লোহা দিয়ে তৈরি, লোহার টার। আয়রন পিলার ইনস্ক্রিপশন বলা হয় এটাকে, আয়রন পিলার। এখনো অব্দি মোর্চা লাগেনি, ঠিক আছে? এমন একটা ইস্পাত পাতি দেওয়া আছে, বুঝে গেছে? তো আয়রন পিলারটা এর পাশে রয়েছে হাউজি শামসি বলে একটা টম বিল্ডিং বানিয়েছিল ইলতুৎমিশ, হাউজি শামসি। তাহলে মনে রাখবে এখানে রয়েছে আলাই দরওয়াজা, এখানে রয়েছে আয়রন পিলার ইনস্ক্রিপশন, যেটা দ্বিতীয় চন্দ্রগুপ্তকে নিয়ে লেখা আছে। যেই দ্বিতীয় চন্দ্রের নাম ইনস্ক্রাইব করা আছে, ওখানে খোদাই করা আছে। আর এটা হচ্ছে কুতুব মিনার, বুঝা গেছে? হাউজি শামসি, সুলতান গাড়ি দিল্লিতে। আরেকটা নাম লিখে রাখবে সুলতান গাড়ি, GARHI, সুলতান গাড়ি। এটা কোথায় আছে? দিল্লিতে আছে সুলতান গাড়ি। আরেকটা লিখে রাখবে আজমের শরীফ মস্ক, আজমের শরীফ মস্ক, আজমের শরীফ SHARIF, আজমের শরীফ মস্ক। এটাও বানিয়েছিল দিল্লিতে, আজমের শরীফ মস্ক, সরি আজমেরে বানিয়েছিল। তাহলে এই হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশ হচ্ছে সন ইন ল অফ কুতুবউদ্দিন আইবক।
সন ইন ল, জামাই, জামাই বলবে সন ইন ল। কুতুবউদ্দিন আইবক স্লেভ হিসাবে কিনে নিয়ে এসেছিল। কুতুবউদ্দিন আইবক নিয়ে এসেছিল ইলতুৎমিশকে, অ্যাকচুয়াল ফাউন্ডার অফ দিল্লি সুলতানেট, যে কুতুব মিনারটা কমপ্লিট করছে। এবং তারপর বললাম এর সময় গ্রেট মঙ্গল রুলার আক্রমণ করেছিল এবং তিনি তারপর প্রতিহত করার পর এই টাইটেলটা নিলেন সুলতানি আজম। এবং দুজনের নাম বললাম, একজনের নাম বললাম মিনাজুল সিরাজ, যার বইটির নাম কি তাবাকাতি নাসিরি। বইটির নাম তাবাকাতি নাসিরি, মুখে বলতে হবে, উচ্চারণ করতে হবে, ঠিক আছে। তাবাকাতি নাসিরি, যেমন স্বপ্ন দেখে ঘুম ভাঙলো মনে পড়ে, তাবাকাতি নাসিরি হয়েছে অ্যাকচুয়ালি রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সুলতানেট। তিনি দুটো কয়েন চালু করেছিলেন, কি নাম? টাঙ্কা আর জিতল। টাঙ্কা আরেকটা হচ্ছে জিতল। টাঙ্কাটা হচ্ছে সিলভার আর এটা হচ্ছে কপার কয়েন। দুটো কয়েন চালু করেছেন। হি ইন্ট্রোডিউস দুটো কয়েন্স, দুটো কয়েন চালু করেছিলেন। একটা হচ্ছে টাঙ্কা আর একটা জিতল, একটা সিলভারের কয়েন, একটা কপারের কয়েন, টাঙ্কা এবং জিতল। এবং তিনি 40 জনের একটা গ্রুপ বানিয়েছিলেন, এটার কি নাম? 40 জনের একটা সোলজার গ্রুপ, হ্যাঁ, যেটা চালিসা বলা হতো বা তুর্কি চালিসা, তুর্কি চাহালগানি, সরি, তুর্কি চাহালগানি, তুর্কি চাহালগানি, তুর্কি চাহালগানি, তুর্কি চাহালগানি বা যেটাকে তুর্কি চাহালগানি চালিসা বলা হতো। কি বলা হতো? চালিসা, চালিসা, CHLISA, চালিসা। তুর্কি চাহালগানি 40 জন সোলজারের একটা গ্রুপ বানিয়েছিল, এটাকে বলছে তুর্কি চাহালগানি বা চালিসা। তিনি তার টেরিটরি কয়েকটা ইকতাজে ভাগ করেছিল। তার যে টোটাল টেরিটরি কয়েকটা ইকতাজে, আমি বলেছি আগের ক্লাসে, ইকতা, ইকতা, ইকতা প্রথার প্রচলন কে করেছিল? ইলতুৎমিশ, মনে রাখবে। এবং কয়েকটা ইকতাতে ভাগ করেছিল, তার যে প্রভিন্স কয়েকটা ইকতাতে ভাগ করেছিল, এরকম ভাবে আলাদা আলাদা প্রভিন্সে ভাগ করেছিল। এবং প্রত্যেকটা প্রভিন্সের যারা প্রধান তাদেরকে বলা হতো ইকতাদার। কি বলা হতো? ইকতাদার। ইকতা প্রথা, ইকতা প্রথা চালু করেছিল ইলতুৎমিশ এবং ইকতাদার প্রত্যেকটা প্রভিন্সে লিখেছিল। কি বললাম? ইকতাদার লিখেছিল প্রত্যেকটা প্রভিন্সে। এবং তার সময় একটা আরেকটা ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে ব্যাটেল অফ তরা। 1215 সালে একটা যুদ্ধ হয়েছিল, যেটা হচ্ছে তরাইনের তৃতীয় যুদ্ধ। কি বললাম? তরাইনের তৃতীয় যুদ্ধ কার সাথে হয়েছিল? তাজিউদ্দিন ইয়ালদুজ, তাজিউদ্দিন ইয়ালদুজ আক্রমণ করেছিল। তাজিউদ্দিন ইয়ালদুজ, তোমরা জানো তাজিউদ্দিন ইয়ালদুজ আর নাসিরউদ্দিন কোয়াবাচা, এরা তিনজন ছিল, তিনজন তিনটে টেরিটরি পেয়েছিল। মোহাম্মদ ঘুরিদ একজন পেয়েছিল, নাসিরউদ্দিন কোয়াবাচা, তাজিউদ্দিন ইয়ালদুজ আর কুতুবউদ্দিন আইবক, তিনজন স্লেভ ছিল মোহাম্মদ ঘুরিদ। তো তাজিউদ্দিন ইয়ালদুজ ইলতুৎমিশ এই সময় দিল্লির সুলতানেট দখল করেছিল, তার এগেইনস্টে যুদ্ধ করে, সেজন্য এটাকে বলা হচ্ছে তরাইনের তৃতীয় যুদ্ধ। তরাইন নামক একটি মাঠে হরিয়ানার কাছে এই যুদ্ধটা হয়েছিল, এই জন্য বলা হয় তরাইনের যুদ্ধ। দেখো ইলতুৎমিশ নিয়ে সেরকম কিছু নেই আর। 1234 পর্যন্ত, 1236-এর সময় একজন রাজা হয়েছিল যার নাম ছিল রুকউদ্দিন ফিরোজ। এই রুকউদ্দিন ফিরোজ, এই রুকউদ্দিন ফিরোজ দ্য অনলি সন অফ সুলতান ইলতুৎমিশ, অফ দিল্লি সুলতানের যে রুল করতে মানে পারবে এরকম একটা সন ছিল। কিন্তু হি ইজ অ্যান ওর্থলেস পারসন। ওর্থলেস মানে হচ্ছে যার কোনো মূল্য ছিল না, যার কোনো ভ্যালু ছিল না, তার কোনো ভূমিকা ছিল না। কি নাম বললাম? রুকউদ্দিন ফিরোজ, রুকউদ্দিন ফিরোজ। 1236-এ এবং বিভিন্ন ব্যারন্স, জমিদার, ইকতাদার তারা বলছে না, অ্যাকচুয়াল যে ছেলে আছে তাকে রুলার বানাতে হবে। কি নাম বললাম? রুকউদ্দিন ফিরোজ। কিন্তু রুকউদ্দিন ফিরোজ ছিল একজন, রুকউদ্দিন ফিরোজ ছিলেন একজন অ্যাবেল নয়, নট অ্যাবেল, রুকউদ্দিন ফিরোজ 5-6 মাস ছিল, তারপর চেঞ্জ হয়ে যায়। রুকউদ্দিন ফিরোজের পর সুলতানা রাজিয়া, ফার্স্ট এন্ড অনলি ওম্যান যে কিং হলো দিল্লি সুলতানেটের প্রথম সুলতানা, সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া 1236 থেকে 40, ইয়ারটা লিখে রাখবে, 1236 থেকে ফার্স্ট, এই 3.5 বছর, 1236 থেকে 1240, এই 3.5 বছরে জার্নিটা হচ্ছে তোমার কার? সুলতানা রাজিয়া।
এই সুলতানা রাজিয়ার গল্পটা আমরা বলবো। সুলতানা রাজিয়া সেরকম ভাবে পরীক্ষাতে কোশ্চেন খুব কম আসে, শুধু কোশ্চেন আসে যে ইম্পর্টেন্ট কে ছিল। সুলতান রাজিয়া একজন অ্যাবেসিনিয়ান স্ল্যাব, রয়্যাল হর্সেস এর একজন, রয়্যাল হর্স যে ছিল তার ঘোড়া ছিল, সেই হর্সের একজন দায়িত্ববান, দায়িত্ব দেওয়ার জন্য, ঘোড়াগুলোকে পরিচালনা করার জন্য একজন অ্যাবিসিনিয়ান স্লেভকে নিয়োগ করেছিলেন, যার নাম হচ্ছে ইয়াকুত। এবং নিজেও খুব ঘোড়া চালাতে পছন্দ করতেন, ঘোড়ার পিঠে চেপে শিকার করতে। ইয়াকুত হচ্ছেন একজন এবিসিনিয়ান স্লেভ। স্লেভ মানে দাস, এবিসিনিয়ান হচ্ছে একটা জাতি, এবিসিনিয়ান স্লেভ একে নিয়োগ করেছিলেন। সুলতানা রাজিয়া তার যে সেনাবাহিনী মানে ছিল, সেনাবাহিনীতে ঘোড়া ছিল, সেই ঘোড়াগুলোকে দেখভাল করার জন্য একজন স্লেভকে নিয়োগ করেছিলেন, যার নাম ছিল ইয়াকুত। এবং তার কাছ থেকেও তিনি ঘোড়ায় চাপতে, ঘোড়ায় চেপে যুদ্ধ করতে, শিকার করতে, এই জিনিসগুলো শিখতেন। ইয়াকুতকে নিয়োগ করেছিলেন, ঠিক আছে। এবং তার এগেইনস্টে একটা রিভোল্ট তৈরি হয়। কে রিভোল্টটা করেছিল? আলতুনিয়া। তার সময়ের একজন গভর্নর ছিল। কার গভর্নর ছিল? আলতুনিয়া ইজ দ্য গভর্নর অফ ভাতিন্ডা। গভর্নর কোন জায়গার দায়িত্বে ছিল? গভর্নর অফ ভাটিন্ডা বলে একটা জায়গা ছিল, BHATINDA, ভাটিন্ডা। ভাটিন্ডার গভর্নর ছিল আলতুনিয়া। বাংলা পারলে বাংলা করবে ঘরে বসে, কিন্তু এগুলো যেটার নাম সেটার নামেই হবে, প্রপার নাউন কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে। এগুলো ইংলিশ বললে সুবিধা হয়, সেজন্য ইংলিশে বলছি। ইয়াকুত, ইয়াকুত হচ্ছেন একজন অ্যাবিসিনিয়ান স্টেট, এটার বাংলা কি লিখবে? অ্যাবিসিনিয়ান, ঠিক আছে। তো এই আলতুনিয়া, আলতুনিয়া হচ্ছেন একজন গভর্নর অফ ভাতিন্ডা, যার কি হলো, একটা জেলাসি ফিল হলো যে ইয়াকুতকে এত বড় একটা পজিশন দেওয়া হলো, এত বড় সোলজার গ্রুপের যে সমস্ত হর্সের দায়িত্ব, মানে কি একটা সোলজার গ্রুপের দায়িত্বে রয়েছে এই ইয়াকুত। কিন্তু ভাতিন্ডা ছিল, আলতুনিয়া ছিলেন একজন অ্যাবেল পার্সন, যে তার যে একটা জেলাসি ফিল হলো, তার এগেনস্টে যুদ্ধ ঘোষণা করলো, রিভোল্ট এগেনস্ট হার, এন্ড তাকে ক্যাপচার করলো। কাকে ক্যাপচার করলো? সুলতানা রাজিয়াকে ক্যাপচার করলো, তার এগেনস্টে রিভোল্ট করলো। রিভোল্ট করলো, যখন রিভোল্ট করতে যাচ্ছে ইয়াকুতকে সাথে নিয়ে সুলতানা রাজিয়া, কৈথাল বলে একটা জায়গা, জায়গাটার নাম কি? কৈথাল। এই কৈথাল বলে একটা জায়গাতে গিয়ে এদিক থেকে রাজিয়া যাচ্ছে, রাজিয়ার সাথে যাচ্ছে ইয়াকুত, এবং এখানে ধরে জায়গা, যে জায়গাটার নাম বললাম কৈথাল। ইয়াকুতের সাথে যাচ্ছে, ইয়াকুতের সাথে রাজিয়া যাচ্ছে, এবং কৈথালে গিয়ে তাদের ঝামেলাটা হচ্ছে। আমি বলছিলাম রাত্রেবেলায় একটা তাঁবু খাটিয়ে রাত হয়ে গেছিল, ওখানে ওরা ঘুমোচ্ছিল, সেই অবস্থাতে আলতুনিয়া অ্যাটাক করে এই ইয়াকুতকে মেরে দেয়, ইয়াকুতকে মেরে দেয়। এবং ইয়াকুতকে মেরে দেওয়ার পর কি হলো, রাজিয়ার কাছে কোনো অপশন থাকেনি, যে সুলতানা রাজিয়ার কাছে কোনো অপশন নেই যে আলতুনিয়াকে বিয়ে করতে হবে এবং দিল্লি সুলতানেরটা কার হাতে তুলে দিতে হবে, দিল্লি সুলতানের মানে সমস্ত কিছু কার হাতে তুলে দিতে হবে? এই আলতুনিয়ার হাতে। কিন্তু যখন আবার ফেরত আসছিল, সেই যখন পাঞ্জাব গিয়েছিল, পাঞ্জাবের ইয়ে ছিল, ভাতিন্ডা প্রভিন্স পাঞ্জাবের দিকে, তো পাঞ্জাব থেকে যখন আবার গিয়ে পর ফেরত আসছে আলতুনিয়া, সে একই রকম জায়গাতে একই রকম ভাবে তার একজন ভাই ছিল, যার নাম হচ্ছে কি নাম, যার ভাইটার কি নাম বলতো? ভাইয়ের নাম হচ্ছে তোমার বাহারাম শাহ। বাহারাম শাহ, এই বাহারাম শাহ কাকে মেরে দিচ্ছে? এই বাহারাম শাহ সুলতান রাজিয়ার আরেকজন ভাই, যে বাহারাম শাহ আলতুনিয়াকে মেরে দিল। এবং তারপর দিল্লি সুলতানেট পিরিয়ডের একজন কিং হলো বাহারাম শাহ, কনস্পিরেসি করে, কিন্তু সেটা বেশি দিন চলেনি, ঠিক আছে। বাহারাম শাহ বেশি দিন সিংহাসনে থাকেনি, এবং এটা সেরকম ভাবে ইম্পর্টেন্স নয়। 1240-এ এটা শেষ হয়ে গেল। বাহারাম শাহর পর কজন ডিসাবেল, মানে সেরকম ভাবে অ্যাবেলেস রুলার থাকেনি। তারপর সর্বোচ্চ অ্যাবেলেস রুলার, তারপরে ইম্পর্টেন্ট যে রুলার, তার নাম মনে রাখবে, তার নাম হচ্ছে গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন। এই গিয়াসউদ্দিন বলবন কত সালে সিংহাসনে বসছে? 1266। 1266 থেকে 87, এই যে বিরাট সময়কাল, 1266 থেকে 87, ঠিক আছে। কত বছর? 21 বছর নাকি 20 বছর, 21 বছর, এই সময়টা ছিলেন গিয়াসউদ্দিন বলবন। এ ছিলেন একজন বিরাট রুলার, এবং হি ইজ দ্য ফাউন্ডার, এস্টাবলিশমেন্ট অফ সেকেন্ড ইলবারি ডাইনাস্টি। সেকেন্ড ইলবারি ডাইনাস্টি, ফার্স্ট ইলবারি ডাইনাস্টি প্রতিষ্ঠা কে করেছিল? ইলতুৎমিশ করেছিল। সমস্ত ইনফরমেশন আমি এখানে বলছি,
তোমরা বিভিন্ন বই পড়ে দেখো, এর থেকে বেশি ইনফরমেশন তুমি পাবে না। ঠিক আছে, সমস্ত বইগুলো দেখে কালেক্ট করে ইনফরমেশন করে সেভাবে তোমাদেরকে সেই জায়গাগুলো দেওয়া হচ্ছে, এবং এইগুলো পরপর পয়েন্ট আউট করে লিখে পড়ে যাও। আর কিছু লাগবে না এমসিকিউ করার জন্য, এরপর এমসিকিউ করবে, কিছু কোয়েশ্চেন এমনি পাবে, এবং তার মধ্যে তোমার মধ্যে ভিজুয়ালাইজেশন তৈরি হয়ে যাবে, আর কিছুই লাগবে না। এই জায়গাটা খুব ভালোভাবে তৈরি করা আছে, পরপর যেভাবে বলছি সেইভাবে পরপর জিনিসগুলো লিখে রাখবে, কোনো পয়েন্ট মিস করা যাবে না। সেকেন্ড ইলবারি ডাইনাস্টি, গিয়াসউদ্দিন বলবন হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ সেকেন্ড ইলবারি ডাইনাস্টি। এর অরিজিনাল নাম ছিল ভাদুদ্দিন ভাউদ্দিন খান। ভাউদ্দিন খান, এই ভাউদ্দিন খান হচ্ছে অরিজিনাল নেম, যে গিয়াসউদ্দিন বলবন নাম নিয়ে সিংহাসনে বসে। ঠিক আছে, একজন তুর্কিশ নোবিলিটি, মানে যে সোলজার গ্রুপটা বানিয়েছিল ইলতুৎমিশ, সেই সোলজার গ্রুপের একজন সোলজার ছিলেন এই গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন, আবার বলছি, ওই যে 40 জন সোলজার গ্রুপ ছিল, সেই 40 জন সোলজার গ্রুপের যিনি ছিলেন একজন সোলজার। এই বলবন সিংহাসনে বসেই ওই সোলজার গ্রুপটাকে তুলে দিল। তাহলে রিপিল্ড বা অ্যাবলিশড দ্য চালিসা জাহালগানি যে গ্রুপ, সেটাকে ভেঙে দিল। ঠিক আছে, এবং একটা মিলিটারি ডিপার্টমেন্ট তৈরি করলো, এন্ড ক্রিয়েট এ মিলিটারি ডিপার্টমেন্ট, যে নামটা দিল দিওয়ানি আর্জ। দিওয়ান-ই আর্জ, দিওয়ানি আর্জ হচ্ছে একটা মিলিটারি ডিপার্টমেন্ট। কি বললাম? মিলিটারি ডিপার্টমেন্ট। তাহলে চালিসা ভেঙে দিল 40 জনের গ্রুপ, এবং কি তৈরি করলো? একটা মিলিটারি ডিপার্টমেন্ট, যার নাম হচ্ছে দিওয়ানি আর্জ, একটা মিলিটারি ডিপার্টমেন্ট। এবং একটা স্ট্রং আর্মি গ্রুপ বানালো, সেই স্ট্রং আর্মি গ্রুপটার নাম বলছে দিওয়ানি ওয়াজারত। দিওয়ানি ওয়াজারত, দিওয়ানি ওয়াজারত, দিওয়ানি ওয়াজারত। এটা হচ্ছে সরি, এটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট, মিলিটারি ডিপার্টমেন্ট, আর এটা হচ্ছে একটা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট। এবং দুটো ডিপার্টমেন্টে আলাদা করে দিল, যে এরা মিলিটারি কাজ করবে, এরা ফাইন্যান্স দিকটা দেখবে। তাহলে দিওয়ানি আর্জ একটা হচ্ছে মিলিটারি ডিপার্টমেন্ট সেট আপ করলো, আর একটা দিওয়ানি ওয়াজারত ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট। আর নতুন একটা পলিসি ইন্ট্রোডিউস করলো, তোমরা জানো আশা করি অনেকেই, যেটার নাম হচ্ছে সিজদা এবং পাইবাস। এটা বাংলা লিখতে পারো, সিজদা পাইবাস, সিজদা এবং পাইবাস। এটা হচ্ছে একটা সিস্টেম, বা এটা বলে তুমি ধরতে পারো সিজদা এবং পাইবাস, এটা হচ্ছে একটা কি বলবো পলিসি সিস্টেম, নিউ কাস্টম প্রথা, এটা নতুন প্রথা তৈরি করেছিল। সিজদা এবং পাইবাস এটা কি? হ্যাঁ, সুলতানের কাছে হাঁটু মুড়ে মাথা নত করা এবং পা ধুয়ে তার পদচুম্বন করা, এটা হচ্ছে সিজদা এবং পাইবাস। বুঝে গেছে? নতুন পলিসি, নতুন সিস্টেম। এবং তিনি নিজেকে কি বলতেন? ডেপুটি অফ গড। নিজেকে কি ভাবতেন? ডেপুটি অফ গড। এটাকে ওদের ভাষায় কি বলা হয়? নিয়াবাতি খুদাই। নিয়াবাতি খুদাই, নিয়াবাত ই খুদাই, নিয়াবাতি খুদাই মানে কি? ডেপুটি অফ গড নিজেকে ভাবতেন, আর নিজেকে শ্যাডো অফ গড ভাবতেন। ঠিক আছে, এবং শ্যাডো অফ গড ভাবতেন। নিজে একটা টাইটেল নিয়েছিলেন, সেই টাইটেলটার নাম কি? জিলি ইলাহি। জিলি ইলাহি। মাথা খারাপ হয়ে শুনে নাকি? এগুলো আর কেউ মনে রাখে? দেখো, নিয়াবাতি খুদাই, এটার ইংলিশ মিনিং কি? ডেপুটি অফ গড। গড নিজেই ওকে অ্যাপয়েন্ট করেছে। আর জিল ইলাহি মানে হচ্ছে শ্যাডো অফ গড। শ্যাডো অফ গড, গডের ছায়াটা যেন তার উপর পড়ছে সব সময়, এটাকে বলছে জিল ইলাহি। এটা একটা টাইটেল, এই টাইটেলটা নিয়েছিলেন নিচে, জিল ইলাহি। এবং একটা ফেস্টিভ্যাল চালু করেছিলেন, যে ফেস্টিভ্যালটার নাম বলছে নবরোজ ফেস্টিভ্যাল। এই নবরোজ ফেস্টিভ্যালটা হচ্ছে পার্সিয়ান নতুন বছর, যেমন ইংলিশের নতুন বছর আমরা 1 জানুয়ারি করছি, ওরা হচ্ছে তুর্কিশ, তো তাহলে পার্সিয়ান নিউ ইয়ার এরা চালু করতো, পার্সিয়ান নিউ ইয়ার।
তাহলে পার্সিয়ান নিউ ইয়ার যাকে মানা হতো কি হলি গড হিসাবে জরাথুস্ট্রকে মানা হতো, পার্সিয়ান নিউ ইয়ার। হলো ক্লাসে কালকে বসবে সব দুপুর দিকে, ঠিক আছে। দেখো শ্যাডো অফ গড যেটা হচ্ছে অ্যাকর্ডিং টু বলবন, বলবনের নিজেকে ভাবতো চিলাই বা শ্যাডো অফ গড। নভরোজ একটা ফেস্টিভ্যাল চালু করেছিল, যে ফেস্টিভ্যালটা পার্সিয়ান নিউ ইয়ার নামে ধরা হয়। দিওয়ানি আরিফ একটা মিলিটারি ডিপার্টমেন্ট তৈরি করলো, দিওয়ানি ওয়াজারাত একটা ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট, সিজদা পাই নতুন একটা প্রথা চালু করলো, ঠিক আছে। যেমন ভাবে ইলতুৎমিশ শিক্ষা প্রথা চালু করেছিল, এ সিজদা পাইবস একটা প্রথা ধরে রাখো, ঠিক আছে। এবং ওই 40টাকে তুলে দিল। কোয়েশ্চেন আসবে যে 40 জনের গ্রুপ বানানো হয়েছিল সেটা কে তুলে দিয়েছিল? পরীক্ষায় বহুবার কোয়েশ্চেন এসেছে, বহু পরীক্ষাতে। এটা খুব রিপিটেড কোয়েশ্চেন, যেটা হবে গিয়াসউদ্দিন বলবন। নিজেকে খুব নিজেকে মানে অ্যাকচুয়ালি বিরাট বড় সুলতান ভাবতেন, নিজেকে নিয়াবাতি খুদাই ভাবতেন, ডেপুটি অফ গড এন্ড শ্যাডো অফ গড নিজেকে ভাবতেন। তারপর একজন লাস্ট রুলার ছিল যার নাম হচ্ছে, তার নাম কি বললাম, তার নাম বলছি, দেখো মনে রাখবে, অতটা ইম্পর্টেন্ট নয়, পরপর লিখছো যখন লিখে রাখবে। তার নাম হচ্ছে শামসুদ্দিন কায়ামার। শামসুদ্দিন শামসুদ্দিন কায়ামার, KAYAMARS, শামসুদ্দিন কায়ামার্স। 1290 লাস্ট রুলার অফ স্লেভ ডাইনাস্টি, লিখে রাখবে লাস্ট রুলার অফ স্লেভ ডাইনাস্টি। এমন ভাবে জিনিসগুলোকে বলে রাখছি আমি, যাতে করে তোমাদের কোনো পরীক্ষার জন্য আলাদা আলাদা একটু অ্যাডভান্স আর পড়ার দরকার হবে না। এখান থেকে যা আছে সব বলে দিচ্ছি পরপর। এরপর তুমি এমসিকিউ করতে করতে নতুন কিছু জিনিস পাবে। এরপর নেক্সট যে ডাইনাস্টি সেটা পড়বো আমরা, খিলজি ডাইনাস্টি, খালজি বংশ। দেখো এটা অনেকটা কোশ্চেন বলে দিচ্ছি। খিলজি ডাইনাস্টি, খালজি বংশ 1290 থেকে 1320, 1290 থেকে 1320। হু ইজ দ্য ফাউন্ডার? জালালউদ্দিন খালজি, জালালউদ্দিন, জালালউদ্দিন, জালালউদ্দিন খালজি। এই জালালউদ্দিন খিলজি ইজ দ্য ফাউন্ডার অফ স্লেভ খিলজি ডাইনাস্টি। এর অরিজিনাল নাম কি ছিল? মালিক ফিরো। অরিজিনাল নাম লিখে রাখবে মালিক ফিরো। জালাউদ্দিন খলজি 70 বছর বয়স, 70 ইয়ার্স ওল্ড। অরিজিনাল নেম হচ্ছে মালিক ফিরো, FIRO, মালিক ফিরো অরিজিনাল নেম। 6 বছরের জন্য রাজত্ব করেছিলেন। কতদিন? 6 ইয়ার্স রুল, 6 ইয়ার্স রুল রাজত্ব করেছিলেন, 6 বছর ধরে। এখান থেকে আর কি লাগবে? এখান থেকে অ্যাকচুয়ালি তিনি মঙ্গলসের বিরুদ্ধেও তিনি আক্রমণ করেছিলেন, নর্থ ওয়েস্টের দিকেও আক্রমণ করেছিলেন। এবং এটা তিনি মালিক ফিরো অরিজিনাল নেম, জালালউদ্দিন খিলজি এই টাইটেলটা নিয়ে সিংহাসনে বসেছিলেন। এবং আলাউদ্দিন খলজি তার নেফিউ অফ জালালউদ্দিন খালজি, যার নেফিউ মানে তোমরা জানো, এই নেফিউ তাকে কিল করেছিল আফটার দ্য ভিক্টরি অফ তোমার দেবগিরি। দেবগিরি এই যে 1296 সাথে দেবগিরি জয় করেছিল, 1296, দ্য ভিক্টরি অফ দেবগিরি, দ্য ভিক্টরি দেবগিরি, দেবগিরি বাই কে করেছিল? ভিক্টরি অফ দেবগিরি করেছিল আলাউদ্দিন খালজি। এই আলাউদ্দিন খালজি ছিল নেফিউ, আলাউদ্দিন খালজি ছিল নেফিউ। এবং এই নেফিউ আলাউদ্দিন খালজিকে তিনি, আলাউদ্দিন খলজি এই জালালউদ্দিন খলজিকে হত্যা করেছিল। এই দেবগিরি পরবর্তী ক্ষেত্রে নাম দিয়েছিল দৌলতাবাদ। কে নাম দিয়েছিল? ভেরি গুড, মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক এই দিল্লিকে পরে নাম দিয়েছিল দৌলতাবাদ। এই দৌলতাবাদ কথার অর্থ হচ্ছে অ্যাবোর্ড অফ ওয়েলথ, যেখানে প্রচুর দৌলত আছে। দৌলত মানে কি? ধন দৌলত, সেখান থেকে ওয়েলথ আছে। সেই জন্য দৌলতাবাদ জায়গাটা কেন নাম দিয়েছিল? যেখানে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনের ওয়েলথ সেখানে রয়েছে। তাহলে এখান থেকে আর সেরকম কিছু মনে রাখার দরকার নেই যে জালালউদ্দিন মালিক ফিরো 6 বছরের জন্য রাজত্ব করেছিল। তার নেফিউ 1296 এই দেবগিরি বিক্রি করার পর আলাউদ্দিন খালজি
এটা দখল করেছিল। এই খিলজি ডাইনাস্টির অরিজিনাল অ্যাকচুয়াল মানে ফাউন্ডার ধরতে পারো আলাউদ্দিন খালজি। এই আলাউদ্দিন খালজি তো বিখ্যাত নাম খালজি ডাইনাস্টির এবং দিল্লি সুলতানের পিরিয়ডের একজন বিখ্যাত রাজা। ঠিক আছে, বিভিন্ন পলিসি তিনি করেছিলেন এবং আলাউদ্দিন খলজি প্রথম তিনি অনেকগুলো জায়গা দখল করেছিলেন, তার মধ্যে একটা হচ্ছে চিতোর। চিতোর চিতোর দখল বলে পয়েন্ট করবে। চিতোর দখল, চিতোরে কাকে দখল করছে? চিতোরের রাজা ছিল রানা রতন সিং। চিতোরের রানা রতন সিং, রানা রতন সিংকে দখল করে মানে যুদ্ধ ঘোষণা করে এবং রানা রতন সিংকে পরাজিত করে এবং তার রানী কি নাম? পদ্মিনী। পদ্মিনীকে ক্যাপচার করে, তার রানী পদ্মিনী, পদ্মিনীকে ক্যাপচার করে এবং সেই জায়গাটার নাম কি দিয়েছিল? খিজরাবাদ। কোন জায়গাটার নাম? চিতোর। চিতোরের কি নাম দিল? খিজরাবাদ। আচ্ছা, পদ্মিনী হচ্ছে রানা রতন সিং এর ওয়াইফ। ঠিক আছে, রানা রতন সিং এর ওয়াইফ পদ্মিনী। পদ্মিনীকে দখল করলো মানে ক্যাপচার করলো, রানা রতন সিংকে পরাজিত করলো, চিতোর দখল করলো, খিজরাবাদ নাম দিল ওই জায়গাটার। কত সালে? 1303, 1303। 1303 সালে চিতোর দখল আলাউদ্দিন খালজি। এই যে পদ্মিনীকে নিয়ে একটা কাব্য আছে, পদ্মিনীকে নিয়ে লেখা একটা বই আছে, যে বইটার নাম হচ্ছে পদ্মাবত। এই পদ্মাবত বইটি কে লিখেছে? লিখে রাখবে, পদ্মাবত বইটি লিখেছে, হ্যাঁ, পদ্মাবত এই বইটি লিখেছেন মালিক মোহাম্মদ জায়সী। মালিক মোহাম্মদ জায়সী। এই মালিক মোহাম্মদ জায়সী কোর্ট পোয়েট অফ শের শাহ সুরি। শের শাহ, শের শাহের একজন সভা কবি ছিলেন মালিক মোহাম্মদ জায়সী। কি নাম কাব্যটার? নাম পদ্মাবত। বাংলাতে লিখে রাখবে পদ্মাবত। পদ্মাবত কাব্যটি কে লিখেছিলেন? মালিক মোহাম্মদ জায়সী। আমার উচ্চারণ শুনে শুনেও লিখে নিতে পারো, মালিক মোহাম্মদ জায়সী। দেখো খলজি এই সময় আরেকজন একটা নাম মনে রাখবে, আমির খসরু। এই জালালউদ্দিন খলজি থেকে শুরু করে এই আমির খসরু সবার রাজসভাতে কোর্ট পোয়েট ছিলেন। কি নাম বললাম? আমির খসরু। জালালউদ্দিন খলজি থেকে শুরু করে সবার রাজসভায় ছিলেন আমির খসরু, একজন বিখ্যাত নাম। এই যে তবলা এইগুলোর তিনি ইন্ট্রোডিউস করেছিলেন। আমির খসরুকে বলা হয় ভারতের তোতা পাখি, দ্য প্যারট অফ ইন্ডিয়া, আমির খসরু। পরপর 7 জন রাজার রাজসভাতে এই আমির খসরু মানে কোর্ট পোয়েট হিসাবে ছিল। পরপর 7 জন রাজার রাজসভায় এই আমির খসরু, WBCS একবার এসেছিল। আমির খসরু পরপর 7 জন রাজার রাজসভায়। এই আমির খসরু নামটা খুব বিখ্যাত, মনে লিখে রাখবে। আমির খসরু একজন স্পেশাল স্পিরিচুয়াল শিষ্য ছিলেন, আধ্যাত্মিক শিষ্য। কার ছিলেন? নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়ার একজন আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল ডিসিপল। ডিসিপল মানে শিষ্য। নিজামুদ্দিন আউলিয়ার একজন বিখ্যাত স্পিরিচুয়াল ডিসিপল হচ্ছেন আমির খসরু। আলাউদ্দিন খলজি কি করলো? তার রাজসভায় সমস্ত জমিগুলোকে বাজেয়াপ্ত করলো। সে বাজেয়াপ্ত করে খালিফা বা সরকারের খাস জমিতে পরিণত করলো। ঠিক আছে, যে সমস্ত জমিগুলোকে বাজেয়াপ্ত করে সরকারের জমিতে পরিণত করলো এবং সেখানে হিন্দুদের ট্যাক্স চালু করলো। হিন্দুদের উপর ট্যাক্স এবং মুসলিমদের উপরও ট্যাক্স চালু করলো। হিন্দুদের উপর ট্যাক্সটার নাম হচ্ছে জিজিয়া। জিজিয়া ট্যাক্স, জিজিয়া, জিজিয়া কর যেটাকে বলা হতো, জিজিয়া। এই জিজিয়া ট্যাক্স অন হিন্দু, হিন্দুদের উপর যে ট্যাক্সটা চালু করেছিল জিজিয়া। আর মুসলিমদের উপর ট্যাক্সটার নাম হচ্ছে জাকাত। জাকাত, জাকাত আর খামস, দুটো দুটো ট্যাক্স, খামস আর জাকাত। এগুলো মুসলিমদের জন্য যে ট্যাক্স চালু করেছিল, কর ধার্য করেছিল এবং রাজস্ব আদায় করে বিভিন্ন বর্ণের মানুষকে পুরো নিঃস্ব করে দিয়েছিল। এই রাজস্ব আদায় হচ্ছে তার সময়ে এবং একটা কর নিয়ন্ত্রণ আইন, দর বাজার দর নিয়ন্ত্রণ আইন চালু করেছিল। কি বলেছিলাম? বাজার দর নিয়ন্ত্রণ আইন। এবং তিনি যখনই জমিগুলো বাজেয়াপ্ত করলো, যে জামিনদারি সিস্টেম সেটাকে অ্যাবলিশ করলো। কোশ্চেন আছে, হু অ্যাবলিশ জামিনদারি সিস্টেম বা জমিদারি প্রথার অ্যাবলিশ কে করেছিল? জামিনদারি সিস্টেম। কি বললাম? জামিনদারি সিস্টেম বা জমিদারি প্রথা। ঠিক আছে,
জমিদারি প্রথার প্রচল মানে সেটাকে তুলে দিল কে? এই আলাউদ্দিন খলজি। এবং বাজার দর নিয়ন্ত্রণ আইন চালু করলো। প্রত্যেকটা জায়গায় দোয়াব যে রিজিয়ন ছিল সেই জায়গাগুলোর উপর 50% ট্যাক্স ধার্য করলো। দোয়াব রিজিয়নের উপর 50% ট্যাক্স ধার্য করলো। এবং আলাউদ্দিন খলজি এবং নিজেকে কি ভাবতেন? সেকেন্ড আলেকজান্ডার। সেকেন্ড আলেকজান্ডার। সেকেন্ড আলেকজান্ডার ভাবতেন নিজেকে। তাহলে কি টাইটেল লিখে রাখবে? টাইটেল হবে সিকান্দার ই সানি। কি বললাম? সিকান্দার ই সানি। সিকান্দার ই সানি বা নিজেকে বলতেন সেকেন্ড আলেকজান্ডার। সেকেন্ড আলেকজান্ডার কে বলতেন নিজেকে? এই আলাউদ্দিন খলজি। একজন ট্রিচেরাস রোলার। ওই যে বলছিলাম বাজার দর নিয়ন্ত্রণ এমন ভাবে বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন, কোন যদি দোকানের মালিক মাংস বিক্রি করতে, তোমাদের একটা গল্প পড়েছিলাম, মাংস যদি একটু কম দিত পরিমাণে, কোন রকম ভাবে চুরি করতো, তার গলাটা সাথে সাথে কেটে দিত। এইরকম ট্রিচেরাস রুলার, বিরাট বড় সিস্টেম। এবং তিনি সৈন্যবাহিনী যে ছিলেন, সেই সৈন্যবাহিনীর সময় একটা সিস্টেম চালু করলো, দাগ এবং হুলিয়া। দাগ ও হুলিয়া প্রথার প্রচলন কে করেছিল? আলাউদ্দিন খলজি। সিজদা এবং পাইবস গিয়াসউদ্দিন বালবান। ইকতা প্রথা কে? ইলতুৎমিশ। প্রত্যেকটা মনে রাখতে হবে ভালো করে। দাগ ও হুলিয়া। দাগ, দাগ ও হুলিয়ার না বলে এটাকে তুমি দাগ আর চেহারাও অনেক সময় বলা হয়। দাগ মানে হচ্ছে মার্ক অন দা হর্সেস, ঘোড়ার উপর দাগ। মার্ক অন হর্সেস, কি নাম? মার্ক অন হর্সেস, এটা হচ্ছে দাগ। মার্ক অন হর্সেস, মার্ক অন হর্সেস। আর হুলিয়া মানে হচ্ছে ওই সোলজারদের একটা ডেসক্রিপশন লেখা, ডেসক্রিপশন অফ সোলজার্স। সোলজার এক ধরনের আইডেন্টিফিকেশন মার্ক, যেটা আমার ঘোড়া। অনেকে দেখবে অনেক সময় এমন নিজের কোনো জিনিস নাম লিখে রাখে, ঠিক আছে, তো যাতে করে হারিয়ে গেলেও যে পরে বুঝতে পারি যেটা আমার ছিল, ঠিক আছে। তো এটা হচ্ছে দাগ এবং চেহারা সিস্টেম, এটা চালু করেছিল। এবং কোনটা তুলে দিল? জামিনদারি সিস্টেম তুলে দিল, ঠিক আছে। মার্কেট প্লেসে একটা দর বা একটা রেট ধার্য করলো, বাজার দর নিয়ন্ত্রণ করলো, যে এর বেশি, যেমন এমআরপি রেটটা আমাদের বাজার দর নিয়ন্ত্রণ আইন। রেশনিং সিস্টেম কে চালু করেছিল? এরপর দেখো, তাহলে পদ্মিনীর গল্প বললাম আর পদ্মাবতের গল্প বললাম, যেখান থেকে, এবং তিনি ছিলেন একজন সোলজার, যে আলাউদ্দিন খলজি ট্যাক্স দিয়েছিলেন সবাইকে, সোলজারদেরকে ট্যাক্স। এই লাস্ট ডব্লিউবিসিএস প্রিন্টে এসেছিল যে একজন সুলতান, নাম বলো দিল্লি সুলতানের, যে তার সোলজারদেরকে হাতে ক্যাশ টাকা দিত, ঠিক আছে, যেখানে হচ্ছে আলাউদ্দিন খলজি তার সোলজারদেরকে ট্যাক্স কালেকশন, ট্যাক্স দিত, ঠিক আছে। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলবো, এই যে তিনি তোমার সাউথ ইন্ডিয়া অ্যাটাক করতে গেছিল, ফার্স্ট মুসলিম রুলার যে সাউথ ইন্ডিয়া অ্যাটাক করতে গেছিল, ওই যে আরেকটা গল্প বলছিলাম না, গুজরাট যে চিতোর দখল করলো, ওইখানে মালিক কাপুরকে কিনে নিয়ে এসেছিল 1000 দিনারি দিয়ে, 1000 টাকা, দিনারি মানে 1000 স্বর্ণ মুদ্রা, এরকম টাইপের। মালিক কাপুরকে কমান্ডার বানালো আলাউদ্দিন খালজি, এবং দক্ষিণ ভারতে জয় করতে শুরু করলাম, ফার্স্ট রুলার হু ইনভেড সাউথ ইন্ডিয়া। এবং প্রথম রাজা যে একজন হিন্দু মহিলাকে বিয়ে করেছিল, প্রথম রাজা কমলা দেবী, কমলা দেবী নামে একজন হিন্দু মহিলাকে বিয়ে করেছিল। ফার্স্ট ফার্স্ট ম্যারেজ বিটুইন এ মুসলিম রুলার, মুসলিম মুসলিম রুলার এন্ড এ হিন্দু প্রিন্সেস, যেটা হচ্ছে গুজরাটের একজন, একটু ওখানটা একটু মিস্টেক হলো, গুজরাটের দখলটা যেটা করছে ওটা চিত্তরটা আর গুজরাটটা আলাদা। আমি চিত্তরটা কমপ্লিট করে দিয়েছি, এরপর গুজরাটটা বলছো। গুজরাট দখল করতে গেছিল কত সাল? হ্যাঁ ওরকমই হবে, 1299 ধরলাম আমি। তো 1299 গুজরাট গেছিল, ওখানকার রাজা ছিল কর্ণদেব। এবং কর্ণদেব আর কমলা দেবী, কমলা দেবী, এই কমলা দেবীকে বিয়ে করলো, একে হত্যা করে মেরে পর, ঠিক আছে, গুজরাট দখল করলো। এবং ওখানে ছিল ওই মালিক কাপুর, মালিক কাপুর চিত্তরে নয়, এখানে মালিক কাপুর ছিল, একটু ভুল হলো। মালিক কাপুর কে 1000 দিনারি দিয়ে কিনেছিল এই গুজরাট জয় করতে গিয়ে, চিত্তরে নয়, গুজরাট। গুজরাট জয় করতে গিয়ে 1299 সালে আমরা কি বললাম, এবং মালিক কাপুর এই গুজরাট জয়কে একটা স্মৃতি হিসাবে রাখার জন্য কুতুব মিনারের গেটে তিনি কি বানালেন? আলাই দরওয়াজা। আলাই দরওয়াজা আলাউদ্দিন খলজি বানালো কি জন্য? এই স্মৃতি হিসাবে রাখার জন্য। কমলা দেবীকে বিয়ে করলো, এবং এই যে ব্যাটেল, এই যে ভিক্টরি, এটাকে স্মৃতি হিসাবে রাখার জন্য কি বানালো? আলাই দরওয়াজা। কোথায় আলাই দরওয়াজা বানিয়েছিল? ওই কুতুব মিনারের গেটটা আমি দেখালাম না, একটা গেট, যেটাকে বলছি আলাই দরওয়াজা, এটা আলাউদ্দিন খলজি বানিয়েছিল।
এবং আমির খসরু এই সময়ে তো ছিল, এবং আমির খসরুকে বলা হয় তবলা। এই তবলা মানে ফাউন্ডার, এই তবলা বাদক, তবলা জিনিসটাই বানিয়েছিল, ঠিক আছে। এবং তিনি একটা নতুন শহর তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে সিরি, SIRI, সিরি বলে একটা নতুন শহর তৈরি করেছিল। আবার রিপিট করে দিচ্ছি, আলাউদ্দিন খলজি, প্রথম থেকে মন দিয়ে শোনো। আলাউদ্দিন খলজি তার যে নিচের নেফিউ অফ জালালউদ্দিন খলজি, জালালউদ্দিন খলজিকে হত্যা করলো, সিংহাসনে বসলো। প্রথম চিত্তর জয়ের গল্পটা বললাম 1203, যেখানে 1203-এ চিত্তর দখল করছে, হ্যাঁ সরি 1303-এ চিত্তর দখল করছে। এবং চিত্তর দখল কাকে, ওখানে রানা রতন সিং এর ওয়াইফ পদ্মিনীকে দখল করছে। এবং তারপর সেই ঘটনা নিয়ে আমি পদ্মাবত একটা কাব্যের কথা বললাম, যেটা লিখেছিল মালিক মোহাম্মদ জায়সী, দ্য কোর্ট পোয়েট অফ শের শাহ সুরি। আরেকটা দখলের কথা বললাম গুজরাট, যেখানে তিনি মালিক কাপুরকে কিনে নিয়ে এলেন, কাকে হত্যা করে, কর্ণদেবকে হত্যা করে কমলা দেবীকে বিয়ে করলেন, প্রথম হিন্দু মহিলা, হিন্দু প্রিন্সেস, যে একজন মুসলিম রাজাকে বিয়ে করলো, ঠিক আছে। এরপরে গল্প বললাম, তিনি জামিনদারি সিস্টেম তুলে দিলেন এবং হিন্দুদের উপর জিজিয়া কর চালু করলেন, এবং খাম জাকাত মুসলিমদের জন্য জামিনদারি সিস্টেম তুলে দিলেন, বাজার দর নিয়ন্ত্রণ আইন চালু করলেন, নিজে একটা টাইটেল নিলেন সিকান্দারি সানি বা সেকেন্ড আলেকজান্ডার। এবং শেষে আরেকটা গল্প বললাম, যেখানে তোমার ওই আমির খসরু কিন্তু এর সাথে রিলেটেড, মানে পরপর জালাউদ্দিন খলজি থেকে সমস্ত রাজার রাজসভাতে আমির খসরুর একটা ভূমিকা আছে। চলো এই পর্যন্ত থাক, আলাউদ্দিন খলজি পর্যন্তই। খিলজি ডাইনাস্টি হয়ে গেল, খিলজি ডাইনাস্টি পর্যন্ত ভালো করে পড়ে আসো। আরেকটা দুটো একটা ক্লাস হলে মোটামুটি শেষ হয়ে যাবে।